দেখো, আজকে আমরা শুরু করব হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ। তো হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ এখানে বলার আগে আমরা একটু জিনিস জেনে নেব যে হিমবাহ ক্ষয়কার্যের প্রক্রিয়াগুলো কী কী। হিমবাহ সাধারণত দুটি প্রধান প্রক্রিয়ায় ক্ষয়কার্য করে থাকে। একটা হচ্ছে অবঘর্ষ প্রক্রিয়া, আর একটা হচ্ছে উৎপাটন প্রক্রিয়া। এই দুটি প্রক্রিয়াতেই সাধারণত হিমবাহ ক্ষয়কার্য করে থাকে। সঞ্চয় কার্যে সেরকম কোনো ভাগ নেই। হ্যাঁ, তো যেমন নদীতে আমরা অনেকগুলোই পড়েছিলাম। হ্যাঁ, যেমন আমরা পড়েছিলাম অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহজনিত ক্ষয়, বুদবুদ ক্ষয়, দ্রবণ ক্ষয়। কিন্তু হিমবাহের ক্ষেত্রে শুধুমাত্র দু রকম, একটা হচ্ছে অবঘর্ষ ক্ষয় এবং উৎপাটন ক্ষয়, এবং এটা আমরা আরও ভালোভাবে বুঝতে পারবো যখন আমরা রসে মতানে ভূমিরূপটি সম্পর্কে পড়ব। তো আমরা প্রথম থেকে শুরু করি। আগে আমরা জানবো কড়ি বা সার্ক কাকে বলে। হিমবাহের ক্ষয়কার্য সাধারণত কোথায় হয়? আমি আগেই বলেছি আগের দিনই হিমবাহ যখন প্রথম শুরু করেছিলাম যে হিমবাহ কিন্তু ভূপৃষ্ঠের সর্বত্র পরিলক্ষিত হয় না। হিমবাহ শুধুমাত্র পরিলক্ষিত হয় কোথায়? যেখানে একমাত্র বরফ আচ্ছাদিত থাকে। আমাদের ভূপৃষ্ঠের যে অংশগুলো কোথায় থাকে, একটা হচ্ছে যে পর্বতের একেবারে উচ্চ অংশে যেখানে বরফে ঢাকা থাকে সারা বছর। আর একটা অংশ হচ্ছে কোথায় না, সুমেরু এবং কুমেরু অঞ্চল। এই দুটো জায়গাতেও মোটামুটি সারা বছর বরফ ঢাকা থাকে, তাই সেই দুটো অঞ্চলে মহাদেশীয় হিমবাহ দেখা যায়। বাকি পার্বত্য অঞ্চলে যেগুলোতে দেখা যায় সেখানে উপত্যকা হিমবাহ সাধারণত পরিলক্ষিত হয়। আর তাহলে এবার আমরা আসবো যে এই পার্বত্য অঞ্চলেই সাধারণত হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলিও দেখতে পাওয়া যায়। তো প্রথম আছে কড়ি বা সার্ক। কড়ি বা সার্ক কাকে বলে? কড়ি বা সার্ক হচ্ছে যে উচ্চ পার্বত্য অঞ্চলে যখন হিমবাহ প্রবাহিত হয় পর্বতের ঢাল বরাবর, তখন কি হয়, পর্বতের ঢাল বেয়ে যখন বরফের স্তূপ নিচের দিকে নেমে আসে তখন প্রবল চাপে এই পার্বত্য অঞ্চলে প্রবল ক্ষয়কার্য হয়ে থাকে। ক্ষয়ের ফলে সেই জায়গাটা কি হয়, আস্তে আস্তে ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হয়ে যায়। এবং এইখানে কি প্রক্রিয়ায় ক্ষয়, এই জায়গাতে কিন্তু অবঘর্ষ প্রক্রিয়ায় ক্ষয়কার্য হয়ে থাকে এবং অত্যধিক মাত্রায় ক্ষয়কার্য হয়। ঠিক তারপরে যখন হিমবাহ পাদদেশীয় অঞ্চলে নেমে আসে সেখানে উৎপাটন প্রক্রিয়ায় ক্ষয়কার্য করে, এবং তারপরে যখন আরও দূরবর্তী প্রান্তভাগে চলে যায় তখন কি হয়, সেখানে সাধারণত ক্ষয়কার্যের মাত্রাটা কম হয় এবং যা কিছু ক্ষয় করে নিয়ে আসে সেটা সঞ্চয় করে দিয়ে তার ফলে কি হয়, যখন যে জায়গায় অর্থাৎ পর্বতের একেবারে খাড়া অংশে সেখানে ক্ষয়কার্যটা ঢালটা বেশি থাকে তাই ক্ষয়কার্যটাও বেশি হয়। সেই কারণে এই জায়গাটা খুব খাড়া ঢাল বিশিষ্ট হয়ে থাকে। ঠিক তারপরে পাদদেশীয় অংশে এসে কী হয়, এখানে উৎপাটন প্রক্রিয়ায় ক্ষয় হয় বলে এখানটা গর্তের মতো সৃষ্টি হয়, এবং একেবারে প্রান্তভাগে এসে সেখানে কি ক্ষয়জাত পদার্থ সঞ্চয় করে এবং ক্ষয়কার্যের ক্ষমতাটা কমে যাওয়ার জন্য এখানে কম ক্ষয় হয়ে এখানে একটা চৌকাঠের মতো উঁচু অংশের ঢিবির মতো অংশের সৃষ্টি হয়। এইভাবে কি করে, হিমবাহ ক্ষয়কার্য করে, যার ফলে হিমবাহের এই ধরনের ক্ষয়কার্যের ফলে এই যে ভূমিরূপটা দেখতে অনেকটা হাতলযুক্ত চেয়ারের মতো বা এমপি থিয়েটারের মতো। কিসের মতো? হাতলযুক্ত চেয়ার বা এমপি থিয়েটারের মতো। এমপি থিয়েটারের মতো দেখতে হয়। সেই কারণে এই ভূমিরূপটার নাম হয়েছে কি, সার্ক ও কড়ি। সার্ক ও কড়ি দুটো আলাদা আলাদা দেশের নাম। ঠিক আছে, আলাদা আলাদা দেশের নাম মানে মানে এই ধরনের ভূমিরূপটাকে ইংল্যান্ডে ও স্কটল্যান্ডে বলা হয় কড়ি, আবার এই ভূমিরূপটাকেই ফ্রান্সে নামকরণ করা হয়েছে সার্ক। এরকম বিভিন্ন দেশের আরও বিভিন্ন নাম আছে, যেমন নরওয়েতে বন, ওয়েলসে কাম, জার্মানিতে কার। অর্থাৎ কড়ি নামটা কোথায় নামকরণ করা হয়েছে, যে কড়ি নামটা হচ্ছে তাহলে ইংল্যান্ডে ও স্কটল্যান্ডে। কড়ি নামকরণটা করা হয়েছে ইংল্যান্ডে, আর সার্ক নামকরণ করা হয়েছে ফ্রান্সে। তাই এটার এরকম নাম। ঠিক আছে, একই ভূমিরূপের দুটো নাম, কড়ি বা সার্ক। ইংল্যান্ডে নামকরণ করা হয়েছে কড়ি, ইংল্যান্ড ও স্কটল্যান্ডে, এবং ফ্রান্সে একে সার্ক বলে ডাকা হয়। এরপরে আসি আমরা পরের যেটা আছে কড়ি বা আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলে দিই কড়ির সাথেই রিলেটেড, যে এই যে কড়ি যখন সৃষ্টি হয়ে গেল, সৃষ্টি হওয়ার পর কি হয়, সৃষ্টি হওয়ার পর এই যে অংশটাতে অনেক সময় কিছু কিছু হিমবাহের বরফ জমা হয়ে যায়। তার ফলে কী হয়, সেই বরফ জমা হয়ে গিয়ে বরফ যখন জলে পরিণত হয় সেখানে এখানে ছোট্ট ছোট্ট হ্রদের সৃষ্টি করে। সেই হ্রদটার নাম হয় কড়ি হ্রদ। অর্থাৎ কড়ির এই অবনত অংশে যে হ্রদের সৃষ্টি হয় তাকে বলা হয় কড়ি হ্রদ। যেমন বোঝা গেল কড়ি হ্রদ কাকে বলছে।
কড়ির অবনত অংশে যে বরফ গলা জল বা অনেক সময় বৃষ্টিপাতের জল জমা হয়েও হতে পারে, তার জমা হয়ে যে হ্রদের সৃষ্টি করে সেই হ্রদকে বলা হয় কড়ি হ্রদ। এবার আসবো পরে অ্যারেত বা এরিটি। অ্যারেত বা এরিটি কাকে বলছে? বলছে যখন কোনো একটা পর্বতের দুই দিকে দুটো বা কোনো একটা পাহাড়ের বা কোনো একটা পর্বতের দুই পাশে দুটো কড়ির বা সার্কের সৃষ্টি হয়, তখন সেই কড়ি এবং সার্কের দুই দিকে দুটো কড়ি বা সার্ক থাকার জন্য ক্রমাগত ক্ষয়কার্য হতে থাকে। এটা এই দিক থেকে ক্ষয়কার্য করে আর এই দিকের কড়িটা এই দিকে ক্ষয়কার্য করে, ফলে এই দুই দিকে ক্ষয়কার্য হওয়ার ফলে মাঝখানের এই পর্বতের যে অংশটা, সেই অংশটা ধীরে ধীরে কী হবে? ক্ষয় পেতে থাকবে এবং ধীরে ধীরে ক্ষয় পেতে তার আয়তনটা কমতে থাকবে এবং আয়তন কমে যাওয়ার ফলে একসময় সেটা কী হবে? মাঝখানে একটা মানে উঁচু খাড়া করাতে দাঁতের মতো এবড়ো খেবড়ো এক ধরনের ভূমিরূপের সৃষ্টি করে। এই খাঁজকাটা তীক্ষ্ণ যে প্রাচীর, সেই প্রাচীরকেই বলা হচ্ছে হিমশিরা, অ্যারেত বা এরিটি। অর্থাৎ পাশাপাশি অবস্থিত দুটি সার্কের মধ্যবর্তী, পাশাপাশি অবস্থিত দুটি সার্কের, আচ্ছা এইটা একটা সার্ক বা কড়ি আর এই দিকে একটা সার্ক বা কড়ি, অর্থাৎ পাশাপাশি অবস্থিত দুটি সার্ক বা কড়ির মাঝখানে অবস্থিত যে পার্বত্য অংশ, সেই পার্বত্য অংশটি যখন ক্ষয়কার্যের ফলে কী হয়? উঁচু খাড়া এবং করাতে দাঁতের মতো খাঁজকাটা বা এবড়ো খেবড়ো হয়ে যে তীক্ষ্ণ প্রাচীরের সৃষ্টি করে, সেই তীক্ষ্ণ প্রাচীরকেই বলা হয় হিমশিরা বলা হয় বা অ্যারেত বলা হয় বা এরিটি বলা হয়ে থাকে। এর তিন ধরনের নাম, ঠিক আছে? কোথাও কোথাও হিমশিরা বলা হয়, কোথাও কোথাও অ্যারেত বলা হয়, আর কখনো কখনো এটাকে এরিটি বলা হয়ে থাকে। অর্থাৎ দুটো সার্কের মধ্যবর্তী যে খাড়া খাঁজকাটা করাতে দাঁতের মতো যে প্রাচীরের অংশ, সেই অংশটাকে বলা হচ্ছে অ্যারেত বা এরিটি। আচ্ছা, এরপরে আসবো আমরা 3 নম্বর, পিরামিড চূড়া। পিরামিড চূড়া কাকে বলে? বলছে যখন কোনো একটা পর্বতের চারপাশে একসাথে অনেকগুলো সার্ক সৃষ্টি হয়, ঠিক আছে? এটা একটা পর্বতে একসাথে 3-4টি, চারদিকে 3-4টি যদি সার্ক সৃষ্টি হয়, যেমন এইটা একটা সার্ক, এটা একটা সার্ক, এটা একটা সার্ক, তাহলে যদি এরকম চারদিকে যদি 4টে সার্ক সৃষ্টি হয়, তাহলে আস্তে আস্তে কী হয়? এই সার্কগুলির ক্ষয়কার্যের ফলে মাঝখানের যে পার্বত্য অংশটা, সেই পার্বত্য অংশটা ক্রমশ কী হয়? সংকীর্ণ হয়ে গিয়ে একটা তীক্ষ্ণ চূড়ার মতো সৃষ্টি করে, যে চূড়াটা পিরামিডের চূড়ার মতো দেখতে হয়, সেই চূড়াকেই বলা হয় কি? পিরামিড চূড়া। আচ্ছা, একটি পর্বত শৃঙ্গের বিভিন্ন দিকে যদি 3-4টি সার্ক গঠিত হয়, তাহলে মধ্যবর্তী অংশটি অনেক সময় পিরামিডের মতো দেখতে খাড়া পর্বত চূড়ার সৃষ্টি করে। এই ধরনের চূড়াকেই বলা হয় পিরামিড চূড়া। যেমন এর উদাহরণ হিসাবে আমরা দেখি, বিখ্যাত উদাহরণ সুইজারল্যান্ডের ম্যাটারহর্ন পর্বত বা ভিসন পর্বত আছে, এবং ভারতের মধ্যে যে বদ্রীনাথ পাহাড় আছে, ঠিক আছে? সেই বদ্রীনাথের কাছে, বদ্রীনাথ মন্দির থেকে ঠিক বদ্রীনাথ মন্দিরের উল্টো দিকে যে পাহাড়টি দেখা যায়, যেটার নাম হচ্ছে নীলকণ্ঠ পাহাড়, সেই নীলকণ্ঠ পাহাড়ও হলো এরকম একটি পিরামিড চূড়ার উদাহরণ ভারতের মধ্যে। আর যদি সারা বিশ্বের মধ্যে বলা হয়, তাহলে সুইজারল্যান্ডের ম্যাটারহর্ন হলো একটি বিখ্যাত পিরামিড চূড়ার উদাহরণ। এবার নেক্সট আমরা আসবো হিমদ্রোণী বা ইউ আকৃতির উপত্যকা। আমরা নদীর ক্ষেত্রে পড়েছিলাম ভি আকৃতির উপত্যকা, আই আকৃতির উপত্যকা। আমরা এখানে ইউ আকৃতির উপত্যকাটা পড়ব, যেটা হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্টি হয়। সাধারণত হিমবাহে প্রবাহিত হয় বিশাল বিশাল বড় বড় বরফের স্তূপ। তো বরফের আয়তন খুব বেশি হওয়ার জন্য এবং বরফের সম্মুখ ভাগ খুব চওড়া হওয়ার জন্য হিমবাহ যে পথ দিয়ে প্রবাহিত হয়, সেই পথ বা হিমবাহের যে উপত্যকা, সেই উপত্যকাটা খুব চওড়া হয়ে থাকে, ঠিক আছে? সেই কারণে কি হয়? হিমবাহ যে এই বিশাল আকৃতির হিমবাহ দ্বারা প্রবাহিত বিশাল আকৃতির বরফের স্তূপ যে অঞ্চল দিয়ে প্রবাহিত হয়, সেই অঞ্চলটির কী হয়? উপত্যকাটি অনেকটা চওড়া হয় এবং চওড়া হয়ে সেটি অনেকটা এরকম ইংরাজি ইউ আকৃতির গঠন করে। তো এই জন্য হিমবাহের যে উপত্যকা দেখতে ইউ আকৃতির হয়ে থাকে, ইংরাজি ইউ আকৃতির হয়ে থাকে, তাকে বলবো ইউ আকৃতির উপত্যকা। এবং এই ইউ আকৃতির উপত্যকারই আরেকটি নাম হলো হিমদ্রোণী। অর্থাৎ
আবার এটা কিভাবে সৃষ্টি হয়? সৃষ্টি হয় যদি পার্বত্য অঞ্চলে কোনো নদী প্রবাহিত হয় এবং সেই নদী উপত্যকার মধ্যে দিয়ে যদি কোনো হিমবাহ প্রবাহিত হয়, তাহলে হিমবাহ প্রবাহিত হলে সেই পূর্বের যে নদী খাত, সেই নদী খাতের উপর দিয়ে যখন প্রবাহিত হয় তখন পার্বত্য অঞ্চলে তো সাধারণত নদী ভি আকৃতির হয়ে থাকে, মানে ধরে নিলাম এরকম পার্বত্য অঞ্চলে নদী উপত্যকা কেমন হয়, এরকম ভি আকৃতির হয়ে থাকে। তাই তো, এবার এর ওপর দিয়ে যদি বিশাল আকৃতির বরফের স্তূপ প্রবাহিত হয়, ঠিক আছে, চওড়া বলেছি যে বরফের স্তূপ চওড়া হয়, আয়তন অনেক হয়, তাহলে আস্তে আস্তে ভি আকৃতির উপত্যকাটা কী হয়, এইরকম ক্ষয় পেয়ে এইরকম হয়ে যায়, তাহলে এটা ইউ আকৃতির মতো দেখতে হয়। এইভাবে সাধারণত ইউ আকৃতির উপত্যকা বা হিমদ্রোণীগুলো সৃষ্টি হয়ে থাকে। আচ্ছা, এবার হিমদ্রোণী অনেক সময় কী হয়, অসামঞ্জস্যপূর্ণ ক্ষয়কার্যের ফলে হিমদ্রোণীর যে ধাপ, সেই ধাপ কী হয়, হিমদ্রোণীটা এরকম ধাপ নেমে সৃষ্টি করে। হিমদ্রোণীতে এরকম অনেকগুলো ছোট ছোট সিঁড়ির মতো ধাপ সৃষ্টি হয়, যে ধাপগুলোকে বলা হয় হিমশিঁড়ি বা হিমসোপান। এবার এই হিমশিঁড়ি বা হিমসোপান, দেখো এই হিমশিঁড়ি বা অনেক সময় কী হয়, এই হিমশিঁড়ির মধ্যে দিয়ে বাহিত কী হয় না, যে হিমবাহ, সেই হিমবাহের সাথে বাহিত নুড়ি কাঁকড় বালি এই সিঁড়িগুলোতে জমা হয়ে যায়। সিঁড়ি জমা হয়ে এই সিঁড়ির প্রান্তভাগ অনেক সময় এরকম উঁচু হয়ে যায়, ঠিক আছে। উঁচু হয়ে যাওয়ার ফলে কী হয়, এই জায়গায় হিমবাহ বাহিত বরফখণ্ড জমা হয়। বরফখণ্ড জমা হয়ে গিয়ে পরবর্তীকালে যখন এই বরফ গলে যায়, এখানে ছোট হ্রদের সৃষ্টি করে। এই হ্রদগুলোকে বলা হয় প্যাটার্ন স্টার হ্রদ। এই হ্রদকে বলা হচ্ছে কি প্যাটার্ন স্টার হ্রদ। বোঝা গেল প্যাটার্ন স্টার হ্রদ কীভাবে সৃষ্টি হয়, অর্থাৎ হিমবাহের প্রবাহের ফলে যে ইউ আকৃতির উপত্যকা গঠিত হচ্ছে তাকে বলা হচ্ছে হিমদ্রোণী। অসামঞ্জস্য ক্ষয়কার্যের জন্য অনেক সময় হিমদ্রোণীতে সিঁড়ি বা ধাপের সৃষ্টি হয়, যে সিঁড়িগুলোকে বলা হচ্ছে হিমশিঁড়ি বা হিমসোপান। এবং এই হিমসোপান অংশে কী হয়, হিমবাহ বাহিত নুড়ি কাঁকড় বালি প্রভৃতি জমা হয়ে হিমশিঁড়ির প্রান্তভাগে জমা হয়ে কী হয়, প্রান্তভাগ উঁচু হয়ে যায় এবং এখানে অনেক সময় বরফের খণ্ড অবরুদ্ধ হয়ে পড়ে। সেই বরফের খণ্ড এখানে কী হয়, গলে গিয়ে জলে পরিণত হয় এবং ছোট ছোট হ্রদের সৃষ্টি করে, যে হ্রদকে বলা হয় প্যাটার্ন স্টার হ্রদ। যেমন উদাহরণ হিসাবে বলা যায়, আমাদের ভারতবর্ষে আছে হিমালয়ের রূপকুণ্ড বলে একটা কুণ্ড আছে, যেটা এরকম প্যাটার্ন স্টার হ্রদের উদাহরণ। আচ্ছা, এরপরে আসবো আমরা হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট অপর একটি ভূমিরূপ, যেটার নাম হলো রসে মতানে, বা অনেক জায়গায় মাতানেও বলা হয়, মানে আছে। রসে মতানে কাকে বলবো? রসে মতান হচ্ছে এমন একটি ভূমিরূপ, যে ভূমিরূপে একসাথে হিমবাহের অবঘর্ষ প্রক্রিয়া হচ্ছে, উৎপাটন প্রক্রিয়া হচ্ছে। কিভাবে বলছে, হিমবাহের প্রবাহ পথে যদি কোনো একটা বিশাল আকৃতির ঢিবি অবস্থান করে বা পাথরের টুকরো বা পাথর, বিশাল আকৃতির পাথর যদি অবস্থান করে কোথায় না, হিমবাহ যে দিক থেকে প্রবাহিত হচ্ছে, এই যে এই দিক থেকে হিমবাহ প্রবাহিত হচ্ছে, হিমবাহ প্রবাহের সম্মুখে যদি কোনো বিশাল আকৃতির বিশাল আকৃতির পাথরের টুকরো অবস্থান করে, তাহলে সেই বিশাল আকৃতির পাথরের সম্মুখ ভাগ প্রতিবাদ ঢাল, এই প্রতিবাদ ঢাল কী হয় না, অবঘর্ষ ক্ষয়ের দ্বারা মসৃণ হয়। দেখো এই দিকটা কী সুন্দর মসৃণ, একদম কোনো খাঁজ কাটা নেই, কিছু নেই। তাহলে এই দিকটা কী হয়, অবঘর্ষ ক্ষয়ের দ্বারা মসৃণ হয়। কোন দিকে না, হিমবাহ প্রবাহের দিকে, যেখানে সেই হিমবাহ ধাক্কা খায় সেই প্রতিবাদ ঢালে। কিন্তু ঠিক তার উল্টো দিকে যেখানে কী হয় না, হিমবাহ প্রবাহের বিপরীত দিকে, সেখানে দেখা যায় যে হিমবাহ উৎপাটন প্রক্রিয়ার দ্বারা ক্ষয়কার্য করে, যার ফলে কী হয়, এই দিকটা হয় এবড়ো খেবড়ো। এই ধরনের যে ভূমিরূপ, একদিকে মসৃণ তল বিশিষ্ট এবং আরেক দিক খাঁজকাটা তল বিশিষ্ট বা এবড়ো খেবড়ো তল বিশিষ্ট যে ভূমিরূপ সৃষ্টি হচ্ছে, সেই ভূমিরূপকে বলা হয় রসে মতানে। বোঝা গেল, হিমবাহের উপত্যকায় উঁচু ঢিবির মতো শিলাস্তূপের প্রতিবাদ অংশে কী হচ্ছে, মসৃণ ও ক্রমঢালু এবং অনুবাদ অংশে এবড়ো খেবড়ো খাঁজকাটা খাড়া ঢালু হয়ে থাকে। এই ধরনের ভূমিরূপকে বলা হচ্ছে রসে মতানে।
নেক্সট এরপরে আমরা পাবো ঝুলন্ত উপত্যকা। ঝুলন্ত উপত্যকা কি? ঝুলন্ত মানে ঝুলে থাকা যারা, তাই তো? ঝুলে থাকে যে উপত্যকা তাকে বলা হচ্ছে ঝুলন্ত উপত্যকা। তো কীভাবে সৃষ্টি হচ্ছে বলছে যে হিমবাহ প্রবাহিত অঞ্চলে দেখা যায় অনেক সময় বড় বড় যে মূল হিমবাহের ওপর ছোট ছোট হিমবাহগুলো ঝুলন্ত অবস্থায় অবস্থান করছে। তো এই ধরনের উপত্যকাগুলোকেই বলা হয় ঝুলন্ত উপত্যকা। কিভাবে সৃষ্টি হয় এখানে ছবিটাই লক্ষ্য করো। ছবিটাতে এইটা হচ্ছে মূল হিমবাহ। এর আগে আমরা একটা কল্পনা করি যে নদী, যেমন একটা বড় নদীতে অসংখ্য উপনদী এসে মেশে, যেমন গঙ্গার উপনদী, যমুনা, হ্যাঁ, সোন, কোশি, হ্যাঁ, এই সমস্ত বিভিন্ন নদীগুলো, যে নদী যখন প্রবাহিত হয় তখন অন্যান্য নদী এসে এখানে যেমন মেশে তো ঠিক তেমনইভাবে এইটা হচ্ছে মূল হিমবাহ উপত্যকা, বড় হিমবাহ উপত্যকা, তার সাথে বিভিন্ন ছোট ছোট হিমবাহ এগুলো এসে এখানে মিলিত হয়েছে। এবার এই যে মূল হিমবাহটা, এ তো আকৃতিতে অনেক বড় হয়, এর আয়তন অনেক বড় হয়, এতে বরফের পরিমাণও খুব বেশি থাকে, তাই স্বাভাবিকভাবে এর ক্ষয়কার্যটাও বেশি হয়। ক্ষয়কার্য বেশি হওয়ার জন্য কী হয়, এর গভীরতাটাও বেশি হয়। কতটা গভীরতা? এখান থেকে এতটা হচ্ছে এর গভীরতা, এইখান থেকে এতটা অবধি এর গভীরতাটা বেশি। কিন্তু যে ছোট ছোট হিমবাহগুলো থাকে তাতে বরফের পরিমাণ কম থাকে, তাই তাদের ক্ষয়কার্যটাও কম হয় এবং তাদের গভীরতাটাও কী হয়, কম হয়। কতটুকু? এতটুকু, এইটুকু শুধু গভীরতা লাভ করেছে। কোনটা? এই ক্ষেত্রে এইখান থেকে এতটুকু। অর্থাৎ এইটাকে যদি আমি একটা ক্ষয়তল ধরি, এইগুলো হচ্ছে ছোট হিমবাহের ক্ষয়তল। কিন্তু মূল হিমবাহ কী হয়েছে, তার থেকেও বেশি ক্ষয় হয়ে গভীর হয়েছে। এর ফলে কী হয়, যখন এখান থেকে সমস্ত বরফের স্তূপগুলো সরে যায়, মানে এখন আমি যে ছবিটা দেখতে পাচ্ছি এখানে কিন্তু বরফ ঢাকা নেই, যদি আমি এর ওপর বরফের চাদর বসিয়ে দিই পুরোটা, যদি আমি কল্পনা করি সেটা বরফে ঢাকা পুরো অংশটা, তাহলে কিন্তু আমি কিছুই বোঝা যাবে না। যদি আমি এটাকে পুরোটা বরফ ঢাকা কল্পনা করি তাহলে কিন্তু এখানে কিছুই বোঝা যাবে না। ঠিক আছে, এই দিক থেকে বরফ আসছে, এই দিক থেকে বরফ আসছে, এই দিক থেকে বরফ যাচ্ছে, পুরোটাই বরফই বরফ। কিন্তু তলে তলে কিন্তু যেটা আয়তন বড় হয় মূল হিমবাহ, তার ক্ষয়কার্য বেশি হয়ে তার গভীরতা হচ্ছে এতটা, গভীরতাটা তার বেশি হচ্ছে। কিন্তু ছোট হিমবাহগুলোর আয়তনটা কম হচ্ছে, তাই তার গভীরতাটাও কম হচ্ছে ক্ষয়কার্য কম হওয়ার জন্য। যার ফলে কি হয়, মূল হিমবাহটা অনেক গভীরে অবস্থান করে এবং তার অনেক উপরে এই ছোট ছোট হিমবাহের উপত্যকাগুলো অবস্থান করে। এর ফলে দেখে কি মনে হয়, এই মূল হিমবাহের উপরে এই ছোট ছোট হিমবাহ, মূল হিমবাহ উপত্যকার উপরে ছোট ছোট হিমবাহ উপত্যকাগুলো কি হয়েছে, ঝুলে অবস্থান করছে। এই ধরনের ভূমিরূপকেই বলা হচ্ছে কি, ঝুলন্ত উপত্যকা। আর এই যে মূল হিমবাহগুলোর উপর দিয়ে যখন বরফ গলা জল দিয়ে সৃষ্ট নদী প্রবাহিত হয়, তখন এই নদীগুলো কী হয়, এখান থেকে আসার পরে কী হয়, এখান থেকে উচ্চতার পার্থক্য করছে, ফলে এখান থেকে অনেক নিচুতে জলপ্রপাত সৃষ্টি করে নিচের দিকে পতিত হয়। ফলে এই ঝুলন্ত উপত্যকাতে কী হয়, প্রায়শই জলপ্রপাত সৃষ্টি হচ্ছে।